বিদ্যুৎ উৎপাদনের কৃষক বানান। আমরা যদি কম খরচে বিদ্যুৎ উৎপাদন করতে চাই তাহলে কয়লার উপরেই নির্ভর করতে হবে। আর প্রতি বছর 500 মেগাওয়াট করে কয়লা বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। আর তেল বিদ্যুৎ উৎপাদন ওটা চিরতরে বন্ধ করে দেন। আর নিউক্লিয়ার বিদ্যুৎ তৈরি হবে বহু আগে, এটা গ্রিডে আসার কথা 2008 সালের প্ল্যানই ছিল বলেছি আমি। সেই বিদ্যুৎ আজও কেন আসলো না? উই পোকা খেয়ে যেমন সব সার করে ফেলে দেয়, এটা দুর্নীতিতে একেবারে খেয়ে ফেলে দিছে। যদি আপনার লোকজন ক্যাপেক্স মডেলে করে, নিজেরা বিনিয়োগ করে, তাহলে সে বিদ্যুৎ 4 টাকায় উৎপাদন হবে। তাদেরকে আপনি আরও মার্জিন দেন, তাদের বিদ্যুৎ কিনে নেন, বিদ্যুতের বাজার তৈরি হোক, বিদ্যুৎ উৎপাদনের কৃষক বানান। সরকার ঘুম থেকে উঠে দেখবে যে সৌর বিদ্যুৎময় বাংলাদেশ তৈরি হয়ে গেছে। আপনি যে প্রজেকশন বলছেন তাতে তো সামনের যে দিনগুলো সেগুলোতে আসার কোনো বার্তা আমি পেলাম না। আমি একটু ভোক্তাদের পরিস্থিতি এই মুহূর্তে আপনাকে বলতে চাই। গত 2 মাসের বিদ্যুৎ বিলে বাড়তি টাকা আপনি বলছিলেন এটি সরকার পক্ষ থেকে বাড়ানো হয়েছে, সেটির একটি বোঝা রয়েছে। সামনে জ্বালানির সংকট রয়েছে। পদক্ষেপগুলো আপনি বললেন যে এইগুলো পদক্ষেপ সরকার যদি না নেয় এবং চিহ্নিত পদক্ষেপ, তাহলে বা বেসরকারি খাতে যদি দিয়ে দেয়, তাহলে তো ভবিষ্যৎটা আসলে অনেকটাই অন্ধকার। শুধু তারপর ভোক্তার পার্সপেক্টিভে এখন ভোক্তারা কি পর্যায়ে রয়েছে? আমি সন্তোষ কি বাড়ছে না, অসন্তুষ্ট না, এখন হতাশার জায়গায়। অসন্তোষ পর্যায়ে থাকা মানে হচ্ছে যে ভোক্তার সন্তুষ্ট হওয়ার একটা সুযোগ থাকে। রাইট। সন্তুষ্ট থাকলেই তো অসন্তোষের প্রশ্ন থাকে। তো সুতরাং আমি আর এখন অসন্তুষ্ট শব্দ দিয়ে বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে সরকার এই অবস্থায়, সরকার যে দিশেহারা, আমি আগেই বলেছি সরকার তো সব জেনে বুঝে দেখে আসছে, তাহলে দিশেহারা কেন হবে? এখন সে ক্ষমতা পেয়েছে, তাহলে সে কঠোর পদক্ষেপের সুযোগ রয়েছে। আমি সব সময় বলছি যে এটা সরকারের জন্য আজকের সংকট আশীর্বাদ। সংকট এখন এমন পর্যায়ে আসছে যে অল্প একটু ব্যবস্থা নিলেই মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায়। সরকার সেই অল্প একটু ব্যবস্থা নেওয়ার ব্যাপারটি কেন চিন্তা করছে না, বা চিন্তা করছে আমরা কেন বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, আমার সেই আকুতিটা কাজ করছে। আমি মনে করি সব মানুষের মধ্যে এই আকুতিটা, মিনতিটা কাজ করছে। সরকার একটু দেখাক, দিন রাত্রে সকালবেলা যেন দেখে ওঠে যে আমরা স্বপ্ন দেখছি, সরকার একটা প্রোগ্রেসিভ সলিউশন নিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে আছে। সেই প্রোগ্রেসিভ সলিউশনের কথাটাই আমি আজকে বলবো। এই মুহূর্তে কি সেটি করবার যদি চেষ্টা বা অভিপ্রায় থাকে, সেটা কি করা সম্ভব? অবশ্যই। সমাধানও মিলবে? অবশ্যই মিলবে, না মিলার তো কোনো কারণ নেই। আমি এই 30 বছর ধরে তো এই দিনটার স্বপ্ন দেখতেছিলাম যে একদিন আমি দেখে যেতে পারবো যে সেই সময় আসবে। আর দিন শেষে তো সরকারকেই সব করতে হবে। আমি তো প্রধানমন্ত্রী হব না, আমি তো মন্ত্রী হব না। আমি যা দেখতেছি, আমি যা বুঝতেছি, আমি তো সরকারের মধ্য দিয়েই সেটার বাস্তবায়ন দেখতে চাই। এবং আমি সেখানেই আমার সন্তুষ্টির কথা আপনি বললেন না, অসন্তুষ্টির থেকে আমি সন্তুষ্টিতে পৌঁছাতে চাই, সেই কথাটা এবার আমি বলি। 2008 সালে আপনাকে স্মরণ করাবো, দ্বিদেন তত্ত্বাবধায়ক সরকার চলে যাচ্ছে, কাগজপত্র রেডি করে যাচ্ছে যে একটা পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান দরকার। এর জন্য 2008 সালে নতুন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকারের সময় যেমন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, যেমন ভাবা হয়েছিল, ফর্চুনেটলি সেই পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যানে 13টা চ্যাপ্টার ছিল বিভিন্ন খাত ওয়াইজ। বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরের জন্য একটা চ্যাপ্টার ছিল। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, প্রত্যেকটা খাতের জন্য ব্যাকগ্রাউন্ড পেপার তৈরি করার জন্য সেই সব খাতের যারা প্রফেশনাল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওইটা আমাকে দেওয়া হয়েছিল, অন্য একজনকে দেওয়া হয়েছিল, তিনাকে ঠিকমতো পাওয়া যায়নি। পরে আমি ঠেকা কাজ চালিয়ে দেওয়ার জন্য আমাকে দেওয়া হলো। আমি খুব যত্ন করে পেপারটা বানিয়েছিলাম এবং অনেক সময় নিয়ে অনেক লেখাপড়া করে বানিয়েছিলাম, যেন একটা বড় কাজ দেশের জন্য আমার করতে হবে। এইটা আমাকে, আমি যা বুঝি না সেটা বুঝতে হবে, আমি যা দেখি না সেটা দেখতে হবে। তা আমি দেখে বুঝে দেখলাম যে 2040-50 সাল পর্যন্ত এই উপমহাদেশে চীন, ভারত অবিরাম কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। সুতরাং আমরা যদি কম খরচে বিদ্যুৎ উৎপাদন করতে চাই তাহলে কয়লার উপরেই নির্ভর করতে হবে, তাছাড়া উপায় নেই। আর কয়লা মধ্যপ্রাচ্যের থেকে আনতে হবে না, আশেপাশের দেশ থেকেই আনা যাবে। এবং আমাদেরও আছে, আমাদেরও কিছু কয়লা আছে, গেল চলে।
দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে রিনিউয়েবল এনার্জি তখন কেবল আত্মপ্রকাশ করছে, তাহলে সেখান থেকে কিছু আনতে পারি, ইফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারি। এইসব করে টোরে সরকারের জন্য পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যানে ফাইনালি যেটা আসলো, ফাইনাল যখন করলো সরকার, পরবর্তী সরকার আসার পরে করলো, এই সরকার যেমন আসলো, আসার পরে করলো, সেখানে বলা হলো গ্যাস যে পরিমাণ ব্যবহার হচ্ছে তার থেকে গ্যাসের ব্যবহার বাড়ানো যাবে না, কারণ গ্যাস সবচেয়ে কম দামে পাওয়া যায়। তাতে করে গ্যাসের সঙ্গে অন্য অন্য জ্বালানি যদি মেশানো যায়, সেগুলোর দাম বাড়লেও গ্যাস যেহেতু আমার ডোমেস্টিক প্রোডাক্ট, এর দাম তো আমার হাতে, এ তো বাড়বে না। সুতরাং আমি ওই দাম কম থাকলে গড়ে অ্যাভারেজ প্রাইস আমি কন্ট্রোল করতে পারবো, এবং তা থেকে বিদ্যুৎ, পরিবহন চালানো, অমুক তমুক এর ব্যয় যে আসবে সেটা আমি অ্যাডজাস্ট করে ধরে রাখতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো ব্যয় বৃদ্ধি, বিদ্যুতের দাম কম রাখতে পারবো। এভাবে 2021 সাল পর্যন্ত যদি আমি চলি, তাহলে আমি মধ্যম আয়ের দেশে অনায়াসে পৌঁছে যেতে পারবো। কন্টিনিউয়াস জিডিপি প্রবৃদ্ধি 2 ডিজিটে পৌঁছায় যেতে পারবো, 10 অতিক্রম করতে পারবো। এইসব স্বপ্নে এই প্রগ্রেসিভনেসটা সেখানে ইন্ট্রোডিউস হলো, এবং বললো যে তেল থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। কিছুটা পিকিং পাওয়ার প্ল্যান্ট চললেও চলতে পারে নামমাত্র, কিন্তু করা যাবে না। দরকার হলে গ্যাস থেকে সীমিত পরিসরে পিকিং প্ল্যান্ট চালানো যেতে পারে, 2-3 ঘন্টা এটা করতে পারে। এবং বলা হলো যে পরমাণু বিদ্যুৎ থেকে 10% আসবে, রিনিউয়েবল এনার্জি থেকে 10% আসবে। এইভাবে গ্যাসের ব্যবহার সেখান থেকে বাড়বে না, আর প্রতি বছর 500 মেগাওয়াট করে কয়লা বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। তাহলে আপনি গ্যাস 2018 সালে তখন কিন্তু গ্যাস সংকট নেই, কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অভাবে লোডশেডিং হয়, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নেই, আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। তখনও 100% বিদ্যুৎ উৎপাদন অলমোস্ট দেখানো হয়ে গেছে, হচ্ছে গ্যাস থেকেই। এইরকম একটা অবস্থায় সরকারের জন্য এরকম প্যাকেজ সলিউশন নির্দেশনা সেইখানে পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যানে ছিল। তারপরে সরকার তেল থেকে 30% উৎপাদন করলো, কয়লার ধারে কাছে গেল না। গ্যাস থেকে র্যান্ডাম গ্যাসের খরচ বাড়াই দিল, কে বলেছে যে ওটা তোলা যাবে না? মনে হচ্ছে যেন অফুরন্ত ভান্ডার পেয়ে গেছে। তার মানে পুরোদস্তুর ব্যবসায়ীর ভূমিকায়, এবং 10% রিনিউয়েবল পলিসির নবায়নযোগ্য, মানে রিনিউয়েবল এনার্জি পলিসিতে বলা ছিল যে 2021 সালে 10% আনা যাবে, 2026 সালে 1.3% দেখা যাচ্ছে যে আমরা গ্রিডে রিনিউয়েবল এনার্জি সংযোজন করেছে, তার মানে ওটার ধারে কাছে যায়নি। তারপরে রিনিউয়েবল এনার্জি মানে এনার্জি ইউজ ইফিসিয়েন্সি বাড়ানোর ধারে কাছে যায়নি, না যে শুধু ঢালাওভাবে তেল বিদ্যুৎ উৎপাদন করে গেছে। কারণ ওইটা বিদ্যুৎ উৎপাদন করা সহজ, ওইটা কম উৎপাদন, যেহেতু বেশি দাম, বেশি উৎপাদন করতে হবে না, বিদ্যুৎ না উৎপাদন করে বিনে পয়সায়, বিনে বিদ্যুৎ না দিয়ে বেচা কিনা না করে ক্যাপাসিটি চার্জ নিয়ে যাওয়া যাবে, একেবারে ওটাতে একটা দেশ ভরে দিছি আর কি। এখনও আজকের বিদ্যুৎ সংকটে ফার্নেস ওয়েল আমদানি বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেটাও 10%-এর বেশি না। তো এই এই অবস্থায় আমরা এখানে নিয়ে এসেছি, যা করার কথা ছিল করিনি। আমি এটা স্মরণ করিয়ে দিচ্ছি সরকারকে, যে তখনও ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে চলে যাচ্ছে এই স্বপ্ন দেখানো হয়েছিল, আবারও তত্ত্বাবধায়ক সরকার চলে গেছে, আমরা এই সরকারের কাছে এই স্বপ্ন দেখেই এই কথাগুলো বলছি, যে সরকারের মধ্যেই ভাবা হচ্ছে যে কয়লা বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে, এবং নিজের কয়লা তোলা সম্ভব হবে কবে সেটা আনসার্টেন। আমদানি বাড়াতে হবে, হরমুজ প্রণালী তার জন্য দায়ী হবে না, হরমুজ প্রণালী দিয়ে কয়লা পার করতে হবে না। সুতরাং এখান থেকেই, আশপাশ থেকেই কয়লা আনতে পারবে। কয়লার সরবরাহ বাড়ান, কয়লা বিদ্যুৎ কেন্দ্র দরকার হলে আরও কিছু বাড়ালে বাড়ান, তাহলে আর তেল বিদ্যুৎ উৎপাদন ওটা চিরতরে বন্ধ করে দেন। ফার্নেস অয়েলের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার জন্য ক্যাবের হাইকোর্টে মামলা আছে, বন্ধ করেন। বন্ধ করলে 30,000 কোটি টাকা ওখান থেকে বেরিয়ে আসবে। আর যে লুণ্ঠনমূলক ব্যয় সংযোজন হয়েছে, সমস্ত পাওয়ার প্ল্যান্টের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, বিদ্যুৎ ক্রয় চুক্তি মূল্যায়ন করেন, করে যে সব জায়গাতে লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় হয়েছে, মুনাফায় ব্যয় লুণ্ঠন সমন্বয় হয়েছে ব্যয়, এগুলো সব রিভিউ করে
পুনর্মূল্যায়ন করে আপনি তার প্রাইসিংটা আবার ঠিক করেন। সেই সব করলে আপনি 40,000 কোটি টাকা, 42,000, 45,000 কোটি টাকা সাশ্রয় করতে পারবেন। আপনি রিনিউয়েবল এনার্জির 20% বাড়াতে চাচ্ছেন, অলরেডি কৌশলপত্র তৈরি করছেন, এটা বড় আশার কথা। যান প্রাণ দিয়ে 2, 2.5, 3 বছর যদি কাজ করেন, এবং যেভাবে করোনা 2 বছরের মধ্যে সারা বিশ্ব থেকে বিদায় হয়ে গেছে, কেউ ভাবেনি যে এত তাড়াতাড়ি করা যাবে। এখানেও কেউ ভাবতে পারবে না যে যেটা 12-14 বছরে সম্ভব হয়নি, মাত্র 1.34-5% বাড়ানো হয়েছে, সেইটা 20%-এ নিয়ে যাওয়া একেবারে স্বপ্নের মতো অর্জন সম্ভব হবে। মানুষকে সেভাবে নামায় দেন, ছোট ছোট উদ্যোক্তায় ভরে দেন, কর্মসংস্থান হয়ে যাবে তাদের হাতে। তাদের বিদ্যুৎ আপনি শুধু কিনে নেন, সেখানে কোনো বিনিয়োগ করার দরকার নেই, তারাই বিনিয়োগ করবে। আপনি তাদের বিদ্যুৎটা কিনে নেন, তাদের বিদ্যুৎ ম্যাক্সিমাম 60 টাকা, 7 টাকা দরে আপনি কিনতে পারবেন, 7 টাকার কমেও পারবেন। যদি আপনার লোকজন ক্যাপেক্স মডেলে করে, নিজেরা বিনিয়োগ করে, তাহলে সে বিদ্যুৎ 4 টাকায় উৎপাদন হবে। তাদেরকে আপনি আরও মার্জিন দেন, তাদের বিদ্যুৎ কিনে নেন, বিদ্যুতের বাজার তৈরি হোক, বিদ্যুৎ উৎপাদনের কৃষক বানান। কৃষকরা যেমন ঝাল, মরিচ, পটল, আলু, পেঁয়াজ যেমন তৈরি করে, তারা বিদ্যুৎ তৈরি করবে, তাদের বাড়ির ছাদে তৈরি করবে, প্রতিত জায়গায় তৈরি করবে, রাস্তা ধারে ঘাটে তৈরি করবে, পুকুর পাড়ে তৈরি করবে, বিদ্যুৎ তৈরি করে আপনার কাছে বেচতে আসবে, আপনি কিনে নেবেন। এই কথাটা বলেন। এখন পর্যন্ত পার্টিসিপেটেড পার্সপেক্টিভ প্ল্যানে বিদ্যুৎটা কিভাবে তৈরি হবে তার একটা রূপরেখা থাকলেও বিদ্যুৎ কেনার কথা বলা হয়নি। আর বেঞ্চমার্ক প্রাইসটা ঠিক করে দেন গণশুনানির ভিত্তিতে, যে মূল্যটা ম্যাক্সিমাম কত হওয়া উচিত, সেই সিলিং প্রাইসের মধ্যে কম্পিটিশন হবে, এবং কম্পিটিশনটা পারফেক্ট করেন। বাইরের লোকজনদেরকে আপনি সংশ্লিষ্ট করেন, যাদের ফুটপ্রিন্ট আছে আপনি করছেন, বাইরের লোকজন আনছেন, দলীয় পরিচয়ে বাইরের লোকজন সরকার আনতেছে বিভিন্ন জায়গায়, সম্পৃক্ত করে আপনি নিশ্চিত করেন যে কম্পিটিশনটা এনশিওর হচ্ছে, প্রাইসিংটা পারফেক্ট, ন্যায্য তৈরি হচ্ছে। এটা দিয়ে সরকার ঘুমায় যাক, সরকার ঘুম থেকে উঠে দেখবে যে সৌরবিদ্যুৎময় বাংলাদেশ তৈরি হয়ে গেছে নিশ্চিতভাবে। তাহলে আপনি বলেন। আর নিউক্লিয়ার বিদ্যুৎ তৈরি হবে বহু আগে, এটা গ্রিডে আসার কথা, 2008 সালের প্ল্যানেই ছিল, বলেছি আমি। সেই বিদ্যুৎ আজও কেন আসলো না? এটা দুর্নীতিতে একেবারে খেয়ে ফেলে দিছে। উই পোকা খেয়ে যেমন সব সার করে ফেলে দেয়, এইরকম খেয়ে ফেলে দিছে। সেইটার থেকে, দুর্নীতি থেকে উদ্ধার করে ফেলেন, এবং এই বিদ্যুৎ আপনি 10% এনে ফেলেন, এবং রিজিওনাল কোঅপারেশনের মাধ্যমে নেপাল, ভুটান, মায়ানমার থেকে আনেন বিদ্যুৎ। আদানির বিদ্যুৎ রিনেগোসিয়েশনে না হলে বাতিল করে দেন। তারা বছরে $5 মিলিয়ন বা $500 মিলিয়ন লুণ্ঠন করে নিয়ে যাওয়ার মতো চুক্তি তৈরি করেছে, নিয়ে যাচ্ছে। তাদের 20 বছর মেয়াদে তারা $10 বিলিয়ন নিয়ে যাবে। সেইটা ঠেকানোর জন্য আমার সার্বভৌম ক্ষমতা, আমার সেটা কাজে লাগান। মানুষকে দেখাতে বলেন যে কোথায় তারা লুণ্ঠন করতেছে, কীভাবে লুণ্ঠন করতেছে। মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হয়ে আছে। ওরা যদি রিনেগোসিয়েট করে, যদি প্রাইস অ্যাডজাস্ট করে, যদি ন্যায্য যৌক্তিক জায়গায় আনে ভালো, না আনলে বাতিল করে দেয়।